শ্রীলঙ্কায় ডিমের ডজন ১৩৮ টাকা, পাকিস্তানের ইসলামাবাদে ১২৮ টাকা, ভারতের পশ্চিমবঙ্গে ১১০ টাকার আশেপাশে, কিন্তু বাংলাদেশে ১৫০ টাকা। শুধু ডিম নয়, এমন ব্যতিক্রম মূলত সব নিত্যপণ্যের ক্ষেত্রেই। চাল, চিনি, ডাল, ভোজ্য তেল, গ্যাস, এমনকি জ্বালানি তেলের ক্ষেত্রেও একই চিত্র। বিশ্ববাজারে দাম কমছে, প্রতিবেশী দেশগুলোতে মূল্যস্ফীতি কমছে, অথচ বাংলাদেশে সাধারণ মানুষ আজও হাঁসফাঁস করছে। সরকার আসে, সরকার যায়, কিন্তু বোকা জনগণ যেন সেই বোকাটাই রয়ে যায়। বাংলাদেশে এখনও মূল্যস্ফীতি ৮% উপরে, অথচ গত বছর দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কায় আজ মূল্য সংকোচন দেখা যাচ্ছে, নিত্যপণ্যের দাম কমছে। পাকিস্তান, যেখানে একসময় মূল্যস্ফীতি ছিল ৩৫% উপরে, সেখানে এখন তা নেমে এসেছে ৪%। ভারত, নেপালেও মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু বাংলাদেশে সুফল মেলে না, কারণ এদেশে সুফল পাওয়ার রাস্তা আটকে রাখে একদল মুনাফালোভী ব্যবসায়ী এবং তাদের রক্ষা করে এমন এক প্রশাসনিক কাঠামো, যার কাছে জনগণের কষ্টের চেয়ে বেশি মূল্যবান ব্যবসায়ী গোষ্ঠীর লাভ। বাজার ব্যবস্থার উপর সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে। ট্যারিফ কমিশনের রিপোর্ট বলছে, থাইল্যান্ডে চালের দাম 1 বছরে কমেছে 38%, অথচ ঢাকায় সেই চালের দাম বেড়েছে। মোটা চাল 2020 সালে ছিল 30 থেকে 35 টাকা, এখন 55 থেকে 60 টাকা কেজি। সরকার নিজেই বছরে লাখ লাখ টন চাল আমদানি করেছে, তারপরেও বাজারে প্রভাব পড়েনি। প্রশ্ন হলো, এই আমদানি কাদের জন্য? জনগণের জন্য, না ব্যবসায়ী গোষ্ঠীর মজুদের জন্য? ভোজ্য তেলের ক্ষেত্রেও একই চিত্র। বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম যেখানে 44% কমেছে, দেশে কমেছে মাত্র 17%। পাম তেলের দাম প্রতি লিটারে 19 টাকা কমানো হলেও সয়াবিনের দাম কমেনি। সরকার নির্ধারিত দামে বিক্রির কথা থাকলেও বাস্তবে সেই দাম খাটে না। বাজারে যে দাম চায়, ব্যবসায়ীরা তাই নেয়। তদারকির নাম নেই, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়, আর সরকার চোখ বুজে থাকে। গ্যাসের দামে নাটকীয়তা আরও বেশি। এলপিজির কাঁচামালের আন্তর্জাতিক দাম এখন আগের তুলনায় অনেক কম। সৌদি আরবের কোম্পানি আরামকোর তথ্য অনুযায়ী বিউটেন ও প্রোপেনের দাম এখন যথাক্রমে $545 এবং $575, অথচ 2022 সালের শুরুতে যা ছিল প্রায় $1000 কাছাকাছি। কিন্তু দাম কমছে কি? না, এখনও ঢাকায় 12 কেজির একটি সিলিন্ডার কিনতে 1500 টাকা গুনতে হয়, যদিও বিইআরসি সেটির দাম নির্ধারণ করেছে 1273 টাকা। নির্ধারিত দাম মানে কে? কেউ না, প্রশাসনেরও যেন কিচ্ছু যায় আসে না। সরকারের দাবি, ডলারের দাম বাড়ার কারণে পণ্যের দাম বেশি। এটা একদিক থেকে সত্য, কিন্তু সেটাই সব নয়। কারণ ডলার এখন স্থিতিশীল, এমনকি বাংলাদেশ ব্যাংক এখন বাজার থেকে ডলার কিনছে, রিজার্ভ বাড়ছে। তাহলে দাম কমছে না কেন? কারণ বাজারে প্রতিযোগিতা নেই, তদারকি নেই, আর সরকারের সদিচ্ছা তো নেই। জ্বালানি তেল, যেখানে সবচেয়ে বড় মুনাফা করছে সরকার নিজেই। ডিজেলের আন্তর্জাতিক দাম এখন ব্যারেল প্রতি $67, যা 2022 সালের তুলনায় প্রায় অর্ধেক, অথচ দেশে দাম কমেছে খুবই সামান্য। 2022 সালে লিটার প্রতি ডিজেল 80 টাকা থেকে 114 টাকায় উঠিয়ে দেওয়া হয়েছিল, এখন সেটি 102 টাকায় নেমেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অর্থাৎ বিপিসি এখন বড় অঙ্কের মুনাফা করছে, অথচ এই মুনাফা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছে, দামের মধ্যে এখনও বড় পরিমাণে কর এবং শুল্ক আছে, যেগুলো সহজেই প্রত্যাহার করা সম্ভব, কিন্তু সরকার তা করছে না। বরং বিভিন্ন অজুহাতে, যেমন প্রতিবেশী দেশে দাম বেশি, পাচারের আশঙ্কা আছে ইত্যাদি দেখিয়ে নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। অথচ বাস্তবতা হলো, এখনও চিনি, ডিম, তেল, চাল সব পণ্যের দাম বাংলাদেশে ভারতের চেয়ে অনেক বেশি। প্রশ্ন হলো, এই পরিস্থিতির জন্য দায়ী কে? এর উত্তর খুব স্পষ্ট: ব্যর্থ নীতি নির্ধারণ, অকার্যকর বাজার তদারকি, ব্যবসায়ী গোষ্ঠীর দৌরাত্ম্য এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা। গণঅভ্যুত্থানের পর সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, ডলারের বাজার কিছুটা স্থিতিশীল হয়েছে, কিন্তু বাজারে কোনো মৌলিক পরিবর্তন আসেনি।
কারণ আগের মতোই ব্যবসা নিয়ন্ত্রণ করছে সেই একদল অলিগার্ক, যাদের বিরুদ্ধে এখনও কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখা যায়নি। সরকারের উচিত ছিল বাজারে শক্ত বার্তা দেয়া, সিন্ডিকেট ভাঙা, ট্যারিফ এবং কর কাঠামো পুনর্বিবেচনা করা, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালু করে তা প্রকাশ করা। কিন্তু এসবের কিছুই হয়নি, বরং জনগণের কষ্টকে উপেক্ষা করে সরকার মুনাফা এবং কর আদায়ের দিকেই বেশি নজর দিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে শুধু মূল্যস্ফীতি নয়, মানুষের আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, এমনকি সামাজিক নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হবে। বিশ্ব যখন দাম কমিয়ে মানুষকে স্বস্তি দিচ্ছে, তখন বাংলাদেশে মানুষ বেঁচে আছে বোঝার উপর চেপে। যদি সরকার সত্যি পরিবর্তনের কথা বলে, তাহলে সেটা কাগজে কলমে নয়, বাজারে, মানুষের হেঁসেলে এবং ন্যায্য দামে প্রমাণ করতে হবে। না হলে নতুন সরকার পুরনো ব্যর্থতারই ধারাবাহিকতা হয়ে থাকবে, এমনই বলছেন বিশ্লেষকরা।